অবশ্যই অবশ্যই হবে তো, অবশ্যই। আচ্ছা যদি নাই হয় তাহলে আপনি এত বড় সেট করলেন কেন? এইটাই, তাই না? আপনার কি মনে হয়? না অবশ্যই অবশ্যই, হ্যাঁ নিজের শ্রম যদি দিতে পারে, সে একটা গরু থেকে আপনার ওই বছর শেষে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা সে অনায়াসে সে ইনকাম করতে পারবে। আমার বাছুরগুলো আমার 1 বছর বয়স হলে যে কেউ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায়। 8 মাস হলে? 8 মাস হলে আপনার 1 লক্ষ টাকা। তার মানে বাছুর থেকে 1 লক্ষ টাকা আসবে। একটা গরু থেকে আমরা যদি হিসাব করি প্রায় 1,70,000 টাকার মতো 1 বছরে শুধু দুধ থেকে আসতেছে, কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাবার বাদ দিয়ে 1 লক্ষ টাকা টিকবে কিনা একটা গাভী থেকে, যে গাভীটা 28 লিটার দুধ দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনায়াসে টিকবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান। আপনারা জানেন যুবকথা যুবদের জন্য কাজ করে, যুবকথা যুবদের উদ্বুদ্ধ করে আত্মকর্মী হতে, উদ্যোক্তা হতে, আর সেই কারণে প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আর আজকে আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি গ্রামে। এখানে এক আধুনিক এবং পরিকল্পিত ডেইরি ফার্ম আছে, যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আপনার একটা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিকল্পিত গরুর খামার আছে, ডেইরি ফার্ম আছে। জি, আপনার কাছ থেকে কিছু তথ্য নিব, কিছু অভিজ্ঞতা নিব, আর এই অভিজ্ঞতা আমি যুব সমাজের মাঝে পৌঁছায় দেব, যাতে করে তারা উদ্বুদ্ধ হয় এবং পরবর্তীতে তারা আত্মকর্মী বা উদ্যোক্তায় রূপান্তর হয়। জি, এখন আপনার এই খামারটার নামটা যেন কি? আমার খামার নাম মন্ডল ডেইরি ফার্ম। আচ্ছা, তো এখানে ছোট বড় কয়টা গরু আছে? আমার 28টা আছে। আর প্রতিদিন দুধ কত লিটার? আমার প্রতিদিন এবার যে হচ্ছে আপনার 130 থেকে 150 লিটার আসে। আচ্ছা, আমরা গরুগুলো দেখবো এবং তারপরে আরো অনেক তথ্য নিব আপনার। আসেন, চলেন। আচ্ছা, এখানে যে আপনার 28টা গরু আছে, তাই তো? এই 28টা গরুর মধ্যে গাভী কয়টা আছে, বকনা কয়টা আছে, বা বাছুর কয়টা আছে? আমার 28টার মধ্যে আমার গাভী আছে 14টা। আচ্ছা, গাভী আছে 14টা, আর বকনা আছে বকনা আমার সবগুলাই, মোটামুটি সবগুলাই। বাছুর আছে 5টা। আচ্ছা, বকনা রেডি বকনা? হ্যাঁ, রেডি বকনা এগুলো। আমার দুধ দেয় এখন 10টা। ঘাস হচ্ছে গরুর মেন খাবার। এই ঘাসটা তাকে পর্যাপ্ত পরিমাণ দিতে, তার যদি পারেন তাহলে কিন্তু বন্ধু খামার করে টিকে থাকা যাবে, টিকে থাকা যাবে। মানে তার মানে কি আপনার দানাদার খাবারের যে প্রোটিনটা, যে পুষ্টিটা, এটা কি ঘাস থেকে আসার চেষ্টা করতেছেন? হ্যাঁ, আমি যদি দানাদার খাদ্যের যে প্রোটিনটা আমি যদি সাইলাস থেকে আর ঘাস থেকে যদি সংগ্রহ করতে পারি, তাহলে আমাকে এখানে দেওয়ার দরকার নাই। একটা গরু সারা দিনে খুব বেশি হলে 30 থেকে 35 কেজি, 25 থেকে 30 কেজি ঘাস খাবে। আচ্ছা, যখন ওই গরুটার ওজন বডি ওয়েট আর এক কথায় একটা গরু যদি 20 লিটার বা 25 লিটার দুধ দেয়, ওই গরুটার 25 কেজি ঘাস লাগবে। আচ্ছা, 25 কেজি ঘাস লাগবে। ওর সঙ্গে 25 কেজি ঘাস যদি আপনি যদি সাইলেজ দেন, তাহলে 20 কেজি হচ্ছে ঘাস, 5 কেজি সাইলেজ দিবেন। আচ্ছা, এ দিয়ে 25 কেজি হয়ে গেল। আচ্ছা, আর দানাদার খাদ্য আপনি 1-2 কেজি, আমি যেটা দিই আর কি, আচ্ছা, 1 থেকে 2 কেজি দানাদার খাদ্য। এতে আপনার প্রোডাকশনে কোনো ক্ষতি হচ্ছে না? প্রোডাকশনে একটু ক্ষতি একটু হবে, দুধ একটু কম আসবে। আচ্ছা, কিন্তু আমার ওই ফিডের যে দামটা, এই কস্ট, এটা আমি অনেক এটা এইদিকে যায়, আমি অনেক সাশ্রয় হাল যাই। আচ্ছা, এইরকম খাবার করতে গেলে আপনার সর্বপ্রথম আপনার ঘাসের জমি করতে হবে। দ্বিতীয়ত আপনার ভুট্টা চাষ করতে হবে সাইলাসের জন্য, করতে হবে। আর আপনাকে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, গরুটা যেন আপনার প্রতি বছর একটা করে বাচ্চা দেয়, এটা আপনাকে নজর রাখতেই হবে সব সময়। যদি আপনার একটা গাভী যদি প্রতি বছরে একটা করে বাচ্চা যদি না দেয়, আপনি যদি দুধের উপরে বেস করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আপনি যখন গাভীগুলোকে খাবার দেন, প্রতিদিন যে সময় খাবার দেন ঠিক ওই সময় খাবার দেন তো, নাকি এদিক সেদিক করেন? না, ওটা টাইম হয়তো বা 10-5 মিনিট 10-15 মিনিট আগে ভাষা হলে। আচ্ছা, আবার যখন গাভীটা আপনি দহন করেন, ওটা অ্যাকুরেট টাইম। অ্যাকুরেট কোন গাভীকে কয়টার সময় দিলেন, এইভাবে একটা অ্যাকুরেট টাইম। আমার যে গাভীগুলো যখন আমি দুবো, সব তো আমার তো গোয়ার তো কোনো দড়ি নেই, ছেড়ে দেওয়া আছে, ওই টাইম হবে সবগুলা গরু যে যেখানে থাকে সেখানে যায় দাঁড়াবে। আচ্ছা, নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে। আচ্ছা, দাঁড়াবে। এবং আমার এক আছে যেটা সবসময় আগে দেওয়া হয়, ওই গাড়িটা গাভী থাকে, সে সিরিয়াল ভাবে দিয়ে থাকে। আগে দোয়ার আগে আপনি যদি খাবার দেন, দোয়া হয়ে গেল, খাবার শেষ,
একটা গরুর ভিতর থেকে যখন 20 থেকে 25 লিটার দুধ বের হয়ে আসে তখন গরুটা কিন্তু শরীর কিন্তু নিস্তেজ হয়ে যায়। তখন অটোমেটিক গরুটা কিন্তু আর দাঁড়িয়ে থাকা যাবে না, ও বসতে যাবে। আর বসলে হয়ে যাবে ওই সমস্যাটা, আপনার ওলানে ওই যে জীবাণু ঢুকে যাবে, ম্যাস্টাইটিস হয়ে যাবে। এই জন্য করণীয় প্রথমে দুধ দোয়াবেন, দোয়া শেষ সামনে খাবার দিবেন, খাতে খাতে ওরা আধা ঘন্টা 1 ঘন্টা ওই দাঁড়িয়ে থাকবে, খাতে খাতে থাকবে। আর আর ওই সমস্যাটা আর হবে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর জি, টিকাগুলো ঠিক মতো দেন তো? হ্যাঁ। আর আপনার যে কৃমির ওষুধটা, হ্যাঁ, এরা সব শিডিউল মোতাবেক আমি করি, ওগুলো কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন আমরা আপনার এই গাভীর কয়েকটা দেখবো আমরা মোটামুটি। এই যে গাভীটা, এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 6 বছর। 6টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এটা বাচ্চা দিচ্ছে, আমার বাচ্চা দিচ্ছে 4টা। আচ্ছা, এটা কি আপনার খামারের থেকে নিজে তৈরি করছেন জাত উন্নয়ন করে? জি জি। আচ্ছা, এটা দুধ কত লিটার দেয়? এটা আমার দেয়া আছে 32 লিটার, তবে এখন আসতেছে 28 লিটার। তার মানে এখন গর্ভবতী? হ্যাঁ। কত মাসের গর্ভবতী? এটা হচ্ছে 2 মাসের গর্ভবতী। প্রথম মানে বাচ্চা দেওয়ার পর কয়েকদিনের মাথায় হিট হয়েছিল? এটা বাচ্চা দেওয়ার 40 থেকে 45 এর ভিতর প্রথম হিটটা আসে। আচ্ছা, সেটা কি আপনি নেন? না, আমাদের যে একের যে নীতিমালায় সেটা না নেওয়াই ভালো বলছে। হ্যাঁ, তারপরে যেটা আসবে সেটা হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু দেখবেন দ্বিতীয়টাতে যেন কনসেপ্ট করে এই পদ্ধতিটাকে নিতেই হবে। সিমেন্ট ইউজ করেন কোন কোম্পানি বা কিভাবে সিমেন্ট ইউজ করেন, এবং ওটা কত মাসে গেলে একটা বকনা, এটা তো বকনা আপনার? জি, বকনা। এর বয়স কত? এটার বয়স চলতেছে এখন 14 মাস। আচ্ছা, 14 মাস চলতেছে এটা। আচ্ছা, এটা কি হিট হয়েছে? হ্যাঁ, এটা গাভ হয়েছে। কত মাসে? এটা 14 মাসে গাভ হয়েছে। এই আপনার 1 সপ্তাহ আগে এটাকে বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, কি বীজ দিয়েছেন? এটা আমি এসিআই 14 মাসে যে বীজটা দিলেন, এটা কি ঠিক সময় দেওয়া হলো? এটাই ঠিক সময়, কারণ এই বকনাটা আমার 3বার আমি হিট মিস করছি। আচ্ছা, আমার এই বকনাটা 11 মাসে ওই হিটে আসছিল। আচ্ছা, 11 মাসে হিটে আসছিল, ওটা বাদ দিয়ে দিছি। তারপরে 12তে আবার আগে আপনার 21 দিনের মাথায় আবার আসছিল, আবার বাদ দিয়ে দিছি। তারপর আবার 21 দিন পর আবার আসছিল, বাদ দিয়ে দিছি। তারপর লাস্টে যখন 14 মাস পড়ছে তখন দিয়েছেন, তখন আমি। আচ্ছা, ঠিক আছে, না আমি আপনার সাথে দ্বিমত করছি না, আপনি 3বার ইয়ে করছেন, কিন্তু আমি যতটুকু জানি 18 মাসের আগে কি দেওয়া যায়? হ্যাঁ, যায়, সমস্যা হয় না? সমস্যা হয় না। এইগুলা আপনার 14 মাসে যদি দেওয়া হয়, বীজ দেওয়া হয়, তাহলে ঠিক 24 মাসে চাই ও মা হবে, মা হয়। এটাই হচ্ছে এখনকার যে মানে আধুনিক যে আছে, আধুনিক প্রযুক্তি আপনি বেশি জানবেন। আচ্ছা, আমরা তাহলে এটা আমরা কিভাবে হিট আসে, কোন মাসে হিট দিতে হয়, এটা আমরা জানলাম। আচ্ছা, তারপরে অনেক সময় দেখা যায় যে বডি স্ট্রাকচার তার ভালো না, তাহলে 14 মাসে কিন্তু দেওয়া যাবে না, অর্গানগুলো এখনো পুষ্ট হবে, তখন দেওয়া যাবে না। এটা আপনি করতে করতে বুঝতে পারবেন যে এখন দেওয়া যাবে কি যাবে না। যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো এই প্রথম, সে শুরু থেকে তারপরে তার কতদিন পর তার শাল দুধ, কতদিনের মধ্যে শাল দুধ খাওয়াবো, কিভাবে খাওয়াবো, একটু বাছুরের যত্ন সম্পর্কে একটু বলবেন। আমি বাছুর হওয়া মাত্র যতক্ষণ পর্যন্ত প্রথম যে শাল দুধটা টানা পর্যন্ত আমি বাছুরটাকে মায়ের কাছে রাখি। বাছুরের গরুর শাল দুধ টানা হলো, টানা হয়, বাছুরটাকে আমি প্রথমে ফিডারে খাওয়ালাম। আচ্ছা, আমি কিন্তু কোনো সময়ের জন্য বাছুরকে মায়ের বাটের মুখ লাগাই না। আচ্ছা, আমি মেশিন দিয়ে টানি ফিডারে করে বাছুরকে খাওয়াই দিই। এই যে ফিডারে আমি গাব দুধটা প্রথম থেকে খাওয়ালাম, খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শেষ, আমার ওই যে খাঁচা আছে, খাঁচার মধ্যে বাছুর চলে গেল, আর বাছুরের সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ওই খাঁচার মধ্যে আমার 1 মাস থাকবে, ওখানে ওর বডি ওয়েটের 1% আমি তাকে দুধ খাওয়াবো। যদি 10 মানে 10 কেজিতে 1 কেজি, 1 কেজি। আমার ম্যাক্সিমাম বাছুরগুলো আমার 40 থেকে 45 কেজি এর ভিতরে হয়। আচ্ছা, এটা কয় ঘন্টা পর পর দুধগুলো খাওয়ানো? আমি 1 মাস পর্যন্ত দিনে 3বার খাওয়াই। আচ্ছা, তারপর 3বার, আর 1 মাস পার হয়ে গেলে তখন 2বার। আচ্ছা, 2বার খাওয়াই। তাহলে ওই দুধের পরিমাণটা ঠিকই থাকে, সে ফিটারে খাওয়ান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এক একটা গরুকে আমি 5 লিটার করে দুধ খাওয়াই। আচ্ছা, একটু বাছুরটা দেখি আমরা একটু। আপনার বাছুর, এই লাল বাছুরটা পরে দেখবো, আপনার ওইগুলা দেখি আগে। হ্যাঁ, তার মধ্যে থাকে। আচ্ছা, 1 মাস হয়ে গেলে আমি ওখানে ওদের বাছুরের দিয়ে হর্নিং করি, মানে শিং উঠাই দিই। শিং উঠাই দেন? হ্যাঁ, শিং উঠাই দিই। আচ্ছা, শিং উঠাই দেওয়ার পরে
আমি আমার এই মাছাঙ্গে নিয়ে চলে আসি। আচ্ছা, যে মাছায় এখন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই মাছাঙ্গে নিয়ে আসি। এই মাছাঙ্গে আমার 5 মাস পর্যন্ত থাকে। আচ্ছা, 5 মাস হয়ে গেলে ওখান থেকে বাছুর আমি আপনার নিচে নামাই। আচ্ছা, এখানে যে গাভীর দুধটা নেন যখন, তখন কি বাছুরের দরকার হয় না আপনি? না 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 না, তখন আপনি মিল্কিং মেশিনটা আমি দুধ দিই। আচ্ছা, তখন কি আপনার পানানোর যে ব্যাপারটা আছে, ওটা হচ্ছে আমার গরুগুলো এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আমি যখন সময় হবে যাবে দুধ দোয়ানোর, গরু যখন ওখানে বাঁধা হবে, তা আমি সিরা মারলেই চলে আসে, দুধ চলে আসে। তাহলে এই সিস্টেমটা বেশ ভালো। আচ্ছা, 5 মাস পর আপনি কি করেন? এই বাছুরগুলোকে এইখান থেকে একবারে মানে মূল যে শেড, সেই শেডে দিয়ে চলে আসেন, তাই তো? তারপর এখানে যে কয়টা বাছুর আছে, তো এই বাছুর কোটা কি মানে তাহলে বয়স কত এই তিনটার? এটার বয়স হচ্ছে কি এখন চলছে 1.5 মাস। আচ্ছা, 1.5 মাস বয়স চলতেছে। আর ওখান থেকে 5 মাস হয়ে গেলে এই যেটা 5 মাস নিচে। আচ্ছা, তাহলে আপনার এই বকনাটার বয়স, তাহলে আপনার এই বকনাটার বয়স এটা এবং এই বকনাটার বয়স, এই তিনটার বয়স হচ্ছে 5 মাস। 5 মাস হয়ে গেছে। তা এগুলো তো দুধ আর কতদিন খাওয়াবেন আপনি? এটা দুধ শেষ, মানে 5 মাসের পর দুধ খাবেন না? ওখান থেকে নামা মাত্র আর দুধ খাওয়াই না। আচ্ছা, তখন কি খাবার দেন? শুরুটা শুধু ওই যে বড়রা যেমন খাবে ঘাস, সাইলাস, দানাদার খাদ্য সামান্য পরিমাণ। আচ্ছা, অল্প দিয়ে এটাকে আপনি অভ্যস্ত করে ফেলেন, তাই তো? 1 মাস পর্যন্ত তাকে শুধু ওকে দুধ খাওয়ানো হয়, এবং সামনে 1 সপ্তাহ পর থেকে সামনে শুধু ভুট্টার গুঁড়া দেওয়া হয়। সামনে খালে খাবে, না খালে না, করে একটু অভ্যস্ত করার জন্য ওখানে দেওয়া হয়। 1 মাস পার হয়ে গেলে তখন এখানে নিয়ে আসি দুধ, এবং তার সাথে ঘাস দেওয়া হয়, ঘাস এবং দানাদার খাদ্য দেওয়া হয়। 5 মাস শেষ হয়ে গেল, ওখান থেকে নিচে যখন নামবে তখন আর দুধ চলবে না, শুধু এখন তখন ওই একজন পূর্ণ বয়স্ক গরু যেমন খায়, তার মানে তখন আবার গরুতে রূপান্তর হবে, আর বাছুর থাকলো না। এখন 5 মাস হয়ে গেছে। আচ্ছা, আমরা বাছুরের যত্ন মোটামুটি নিয়ে দিলাম। গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান না? হলস্টাইন ফ্রিজিয়ান না, এটা হচ্ছে সাইওয়ালের সঙ্গে মিক্সড আছে। তো সাইওয়াল দুধ কতগুলো দেয়? এটা 18 থেকে 20 লিটার দুধ দেয়। এই সাইওয়াল 18 থেকে 20 ফ্রিজিয়ান মিক্সড আছে। আচ্ছা আচ্ছা, এই কারণে এটা 18 থেকে 20 লিটার দুধ। এটা কি আপনার এখানকার বাছুর নাকি কিনা? আমার এখানকার বাছুর। আপনার এখানে আছে? তো একটা সাইওয়াল গাভী থেকে আপনি কিভাবে এত দুধ নামালেন? একটা সাইওয়াল, এটা তো সাইজটা একটু বড় সাইজ, তারপরে মনে করেন যে ফ্রিজিয়ান মিক্সড আছে, তো এই জন্য। মায়ের রেকর্ড কত ছিল? মায়ের রেকর্ড ছিল প্রায় 20 পার। আচ্ছা, তাহলে ওখান থেকে 10, ওখান থেকে 10, 25 এর মতো ছিল। আচ্ছা, তারপর আর আগে তোমার বাবার রেকর্ড? বাবার রেকর্ড আমার এটার অন্তত 1 মিনিট। আচ্ছা, তা বুঝছি। তার মানে বোঝা যাচ্ছে অবশ্যই 18-20 গেলে বাবার রেকর্ড আর 30-25 এরকম মায়ের হতে হবে। যেহেতু আমার এই প্রতিবেদনটা অনেক যুব ভাই দেখে, তাদেরকে আমি একটা নিট হিসাব দিতে চাই যে তার দুধ এবং বাছুর মিলে তার কত লাভ আসে। আপনি আমাকে যে কোনো একটা গাভী ধরে তার দুধের পরিমাণ এবং খাদ্য এবং আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে কত টিকে, এটা দয়া করে আমাকে একটু আমার যুব ভাইকে বলবেন। আসলে গাভী পালন লাভজনক কিনা সেটা দেখতে গেলে আমাকে দেখতে হবে তার দুধ উৎপাদন এবং সেই উৎপাদিত দুধের দাম কত এবং তাকে কি পরিমাণ খাবার খাওয়ানো হচ্ছে। আমরা যদি এইভাবে একটা হিসাব করি, এটা কি আপনার দুধ দেয়? হ্যাঁ, এটা দুধ দেয়। কত লিটার দুধ দেয়? এটা দেয় আমার 27 লিটার দুধ দেয়। এই 27 দুধ কখন, যখন যেদিন ভূমিষ্ঠ হলো বাছুরটা, সেদিন থেকে কতদিন পর্যন্ত 27টা দুধ দিবে? না, ওইটা যখন দুধ দেয় আপনার দুধ, তখন তো প্রথম যেদিন দেয় সেদিন হয়তো 10 লিটার 12 লিটার, 5-7 দিন পর, 5-7 দিন, 1 সপ্তাহ পরে। হ্যাঁ, 1 সপ্তাহ 25 নিম্নে 20 থেকে 25 দিন পর থেকে একদম সম্পূর্ণ দুধ, ফুল দুধটা নামে আসে। কত? হ্যাঁ, তখনই আমরা হিসাবটা করি যে এই দুধটা গাভীটা কতখানি দুধ দিচ্ছে। আচ্ছা, তখন তাহলে এটা কত হয়? এটা 28 লিটার 27 লিটার পর্যন্ত আমি দুধ পাইছি প্রথমবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এরপরে তো আরো বেশি হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দ্বিতীয় যেতে আরো বেশি। হ্যাঁ, বেশি হবে। আমার টার্গেট আছে ওটা 35 লিটার পার হবে। আচ্ছা, ওখানে কি কি খাবার দেন? এটা কি ওই যে 28 লিটার কাঁচা ঘাস কয় কেজি দেন? কাঁচা ঘাস দেই আমি ওকে 25 কেজি। 25 কেজি কাঁচা ঘাস। হ্যাঁ। দাম কত? 25 কেজির দাম আপনি যদি বাজারের রেট 10 টাকা করে যদি ধরেন তাহলে 250 টাকা। 250 টাকা। আচ্ছা, আর আপনি? আর সাইলেস বাজারের রেটটাই ধরেন আপনি 10 টাকাও পাবেন, 12 টাকায়, 10 টাকায় ধরেন। কয় কেজি? 5 কেজি। 5 কেজি 50 টাকা, 200 টাকা। 200 টাকা। আর দানাদার খাদ্য আমি এভারেজ আমি 2 কেজি খাওয়াই, 100 টাকা। 100 টাকা। 250 টাকা। জি। 350 টাকা। 350 টাকা, তাই তো? হ্যাঁ, এটা আমার গরুর পিছনে আমার এটা খরচ। 250 টাকা আপনার খরচ। জি। এটা আবার কি, এটা কিনা হয় সেই ক্ষেত্রে 250 টাকা খরচ। আর যদি আপনার উৎপাদন হয় তাহলে আরো 150 টাকা মাইনাস হয়ে যাবে, কমে আসবে। হ্যাঁ, তাই তো? ওটা আমার বেনিফিট। আচ্ছা,
তাহলে হ্যাঁ ওটা ওটা আপনার বেরিয়ে আপনার যেহেতু আপনার ঘাস আছে জমি আছে আপনার সে আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ, তাই ওটা আপনার বেনিফিটটা আমি ধরবো না, এটা কমন বেনিফিট যে জায়গাটা আছে সেই জায়গাটা ধরবো। তাহলে 28 লিটার দুধের দাম কত আর খরচ হলে প্রথম দিন কত? 28 লিটার দুধের দাম আসতেছে আপনার 1400 টাকা। 1400 টাকা। আর আমার এবারে গরু পিছনে আমার খরচ আছে 350 টাকা। আর 1000 টাকা টিকলো। হ্যাঁ 50 টাকা আমি আনুষঙ্গিক দুধ দিই। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। তাহলে আপনি যেদিন প্রথম জন্ম নিল মানে প্রথম যে 5 মাস না 4 মাস যে দুধটা হয়, হাই মিল্কিংটার টাইমটা কত? কয় মাস? দুধটা কত? আমি এই 3 থেকে 4 মাস। 4 মাস। 4 মাস। 5 মাসে ধরেন। 5 মাস। 5 মাসে ধরেন। আচ্ছা এটা হলো 1000 টাকা করে 5 মাস। আর তারপরে আপনার যে বাকি আর কয় মাস থাকবে? 2 মাস থাকবে। 2 মাস। 2 মাসে তখন কত আসবে? 5 মাসে দুধ বিক্রি করে 1.5 লক্ষ টাকা পেলাম। জি। আর এই যে 2 মাস 7 মাস, জি, এই 2 মাসে আমরা যদি আপনার 2 মাস পরে আবার ড্রাই পিরিয়ড যাবে, তা এই 2 মাসে আমি দুধ পাবো। এই 2 মাসে দুধ কত বললেন? 8 লিটার বললেন। 8 লিটার। সেখানে 400 টাকা আপনার দুধের থেকে আসে। আর খরচ যায়? খরচ হয় 200 টাকা মতো। তাহলে থাকে আরো 200 টাকা। তাহলে প্রতিদিন 200 টাকা থাকলে মাসে থাকে কত? 6000 টাকা। 6000। এই 2 মাসে 6 দুগুণে 12000 বা 15000 20000, এটা কম বেশি একটু হচ্ছেই হচ্ছে। হ্যাঁ। তাহলে এই জায়গাটায় আপনার একটা গরু থেকে আমরা যদি হিসাব করি প্রায় 1,70,000 টাকার মতো এক বছরে শুধু দুধ থেকে আসতেছে, কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাবার বাদ দিয়ে। জি জি। এখন আমি সারা বছরের যে আপনার খামার খরচ, লেবার খরচ, বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক ঔষধপত্র, এগুলো বাদ যদি আমি দিয়ে দিই, ওই 1,70,000 বা 60-এর মধ্যে থেকে 60 বা 70টা গোটাটাই বিয়োগ করে দিলাম, 1 লক্ষ টাকা টিকবে কিনা একটা গাভী থেকে, যে গাভীটা 28 লিটার দুধ দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনায়াসে টিকবে। আচ্ছা এখান থেকে আর কোনো লাভ আসার সম্ভাবনা আছে? এখান থেকে লাভ আর একটা লাভ আছে, একটা বাছুর। একটা বাছুর, বছর একটা বাছুর আছে। তাহলে একটা বাছুর যদি আমরা এই জাতের একটা বাছুর বের করি, বকনার দাম কত আর এর বাছুরের দাম কত? এক বছর একটা যদি বকনা যদি করতে যান তাহলে আপনাকে আমার এই বাছুরগুলো আমার 1 বছর বয়স হলে যে কেউ 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যায়। 8 মাস হলে? 8 মাস হলে আপনার 1 লক্ষ টাকা। তার মানে বাছুর থেকে 1 লক্ষ টাকা আসবে যদি বকনা হয়। আর যদি ষাঁড় এরে হয় সেই ক্ষেত্রে তার 7-8 মাসে ওই 70-80,000। তার মানে ওইখানে পার গরুতে প্রায় 1 লাখ বা 80,000 বা 70,000 আসছে। তার মানে আমি যদি একটা বেকার ছেলে এরকম একটা গরু পালন করে, তাহলে তার মাসে আসতেছে প্রায় 2 লক্ষ টাকা। যদি সে নিজের শ্রম দেয়। নিজের শ্রম দেয় নাকি আপনি কি বলেন? হ্যাঁ, নিজের শ্রম যদি দিতে পারে, সে একটা গরু থেকে আপনার ওই বছর শেষে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা সে অনায়াসে সে ইনকাম করতে পারবে। একটা গরু দুইটা থাকলে তাহলে তো ডবল হবে। যদি সে নিজে করতে পারে। হ্যাঁ, স্বামী স্ত্রী মিলে করবে। আর একটা স্বামী স্ত্রী মিলে আপনার 5টা পর্যন্ত করতে ব্যাপার না, করা ব্যাপার না। তার মানে এইখানে একটা টিকসই কর্মসংস্থানের সম্ভাবনা আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে তো, অবশ্যই। আচ্ছা যদি নাই হয় তাহলে আপনি এত বড় সেট করলেন কেন? এইটাই, তাই না? আপনার কি মনে হয়? না, অবশ্যই 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 অবশ্যই। অনেকেই শঙ্কিত হয়, আমি দুধের জন্য গাভী কিনবো বা ডেয়ারি ফার্ম করবো, সেই গরুটা আমি কিভাবে চিনবো যে কোনটা গাভী কিনলে সেই গাভীটা দুধ বেশি হবে? এটা একটু আমার যে কোনো একটা গাভী ধরে আপনি দেখাই দিবেন যে এই গরুটার বেশি দুধ হয়, কেন হয়, কি কি গুণ আছে, দৈহিক ভাবে আমরা কি কি বুঝবো? আমাদের দেশে এই আবহাওয়ার সঙ্গে হলিস্টিয়ান ফ্রিজিয়ান যে একটা জাতটা, এটা বেশি মানান। এই আবহাওয়ার জন্য ভালো। আমার এই গাভীটা দেখেন, এই গাভীটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা সবগুলাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এই গাভীটার যেই গাভীগুলা দুধ বেশি দেয়, এর বৈশিষ্ট্য থাকে একটা কি, ফ্রিজিয়ানের যেগুলা আপনার পিছন থেকে সামনে পর্যন্ত একদম সমান থাকবে। আচ্ছা, সমান থাকবে, সামনে কোনো থাকবে না, থাকবে না। আর এই যে এখানে এই জিনিসটা, এটা যত চওড়া থাকবে তত কিন্তু ভালো, মান ভালো। এইদিকে যত পা ওসার থাকবে, দেখবেন বকনাদের পা ওসার, সে আপনার উলানটা বড় হবে, দুধ বৈশিষ্ট্য দেখে চিনে নিতে। আচ্ছা, আর ওই যে রগটা, যেটা রগগুলো, আর এই যে রগটা, এরা যে গরুর দুধ বেশি হবে ছোট থাকে, আমার ওই যে ছোট বাছুরগুলো দেখেন এখন পর্যন্ত রগ কিন্তু মোটা মোটা। আচ্ছা, তো অটোমেটিক ভাবা যায় যে আমি বলে দিতে পারি যে আমার ওই বাছুরগুলো কত লিটার দুধ আসবে। আচ্ছা, তার মানে আমরা বুঝে নিলাম যে আসলে একটা ভালো গাভী চিনার উপায়টা, কানটা কেমন হতে পারে বা মাথাটা কেমন হতে পারে, ঘাটটা কেমন হতে পারে।
এর গরুটা কত বড় সাইজ, এটা প্রায় 1400 কেজি মতো ওজন আছে। আচ্ছা, কিন্তু কানটা দেখেন ছোট। ফ্রিজিয়ান গরুকে যেটা ভালো জাতের সেগুলো কানও ছোট হবে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মোটামুটি চিনলাম। আর আপনার এই গাভীটা কয় লিটার দুধ দেয়? এই গাভীটা আমার 28, এখন 28 লিটার দিচ্ছে। এই যে 28 লিটার দুধ দিচ্ছে, হ্যাঁ, এটা কোন রেকর্ড বলে এটা দিচ্ছে? আর মায়ের রেকর্ড ছিল 35 লিটার, তার মানে মায়ের থেকে আসলো 17.5 লিটার। হ্যাঁ, আচ্ছা। আর এর যে বাবা, এর বাবার রেকর্ড ছিল 55 লিটার। আচ্ছা, এর বাবা ছিল তাহলে 55, আর এদিকে ধরে নেন যে 35-এর 17.5, আর 55 ধরে নেন যে 25 বা 27, কিন্তু তা না এসে 28 হচ্ছে আপনার। 28 হচ্ছে। তাহলে তো তাহলে মোটামুটি মান খুব ভালো হয়নি, কিন্তু আসতেছে, দুধ আসতেছে না। তবে আমি আগে বললাম যে আমি ঘাসের উপরে আমি প্রাধান্যটা বেশি দেই। ও আচ্ছা। আমি যদি এটাকে যদি আমি ওই ঘাসের সাথে যদি আমি দানাদার খাদ্য যদি আমি একে 7 কেজি যদি দেই, আমি কিন্তু আমার এটা 35টা পার করাবো। আচ্ছা, আমার প্রশ্ন যে তাহলে এই 35টা পার করতে গেলে আপনার কয় কেজি দানাদার বেশি দিতে হবে? আমাকে 25টা দুধ আনতে গেলে আমাকে তাহলে ওই যে 5-6 লিটার। 1 লিটার দুধের জন্য কতগুলো দানাদার খাবার বাড়াতে হবে? 1 লিটার দুধের জন্য আপনাকে দানাদার খাদ্য কমপক্ষে আপনার হাফ কেজি বাড়াতে হবে। হ্যাঁ, 1 লিটার দুধের জন্য হাফ কেজি দানাদার খাবার। তাহলে আপনি হাফ কেজি দানাদার কেন বাড়া দিচ্ছেন? আপনার তো লস হচ্ছে কিনা এই জায়গাটায়? না, লস হচ্ছে এই দিক দিয়ে লস হচ্ছে, কিন্তু আমার ওই দিক দিয়ে লস হচ্ছে না। এই কারণে যে দানাদার খাদ্য খেলালে দুধ বেশি আসবে, কিন্তু আপনার বডিতে আপনার সমস্যা আসবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে শরীর থেকে অনেক কিছু বের হয়ে যাবে। মনে করেন যে এই গরুটা যদি আমি দানাদার অভ্যস্ত বেশি করাই, দেখা যাবে যে ওর ফ্যাট হয়ে আসতেছে, ফ্যাট হয়ে যাচ্ছে, চর্বি জমে যাচ্ছে, সময় মতো সে কনসেপ্ট করবে না। আচ্ছা আচ্ছা, কনসেপ্ট করবে না। আর কনসেপ্ট যদি না সময় মতো করে, তখন আমার এক বছরে প্রোডাকশনের উপর আঘাত। হ্যাঁ, আমার সবসময় আমার মাথায় একটাই থাকে যে ওই গরুটার যেন কনসেপ্টের কোনো সমস্যা না হয়, হিটের যেন সমস্যা না হয়, বছরে একটা যেন আমি বাঁচি পাই, এটাই আমার নেয়। আচ্ছা, তাতে আমি আমার 2 লিটার দুধ কম আসুক। সময় আমাদেরকে বললেন যে আপনি হর্নিং করেন। এই যে হর্নিং করা মানে আপনার শিংটাকে নষ্ট করে দেওয়া, তাই তো? ওই যে এই বকনাটা যেমন, এটা আপনি হর্নিং করেছেন, তাই তো? এই হর্নিং করার উদ্দেশ্যটা কি এবং হর্নিং করার উপকারটা কি? খুব সংক্ষেপে। হর্নিং করার অনেক উপকার আছে। যদি আমি শিংটা থাকে, এখানে যারা কাজকর্ম করে তাদের রিস্কটা কম থাকে। শিং অনেক সময় ঘুটা মারে। আচ্ছা, এটা একটা। আবার এই শিং যদি না থাকার কারণে যারা বড় বড় যারা বিশেষজ্ঞ আছে তারা বলতেছে যে শরীরে যে পুষ্টিটা 10%, শরীরের পুষ্টি 10% এই শিং টানে। আর যদি শিং যদি আপনি উঠাই দেন, তাহলে এই শিংয়ের মধ্যে পুষ্টিটা না থাকে, ভিতর শরীরের মধ্যে যায়, আর এর কারণে 2% তার দুধ বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 10% পুষ্টি বেঁচে গেল, আর তার কারণে 2% আপনার দুধ চলে আসে। একজন ভালো খামারি হতে গেলে, ওকে 24 ঘন্টা না পারুক, 12 ঘন্টা বা 8 ঘন্টা তাকে খামারে সময় দিতে হবে। নিজের খামারে নিজেকে সময় দিতে হবে। নিজের খামারে নিজে, সে কাজ না করুক, কিন্তু তাকে থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেন। দ্বিতীয়ত, তাকে আগে ঘাস লাগাতে হবে। যেন ঘাসটা ভালো হয়, যেন খামারের পাশের জমি হয়, সেই জমি থেকে ঘাস এক করবে। আর গরুর যে ব্যবস্থাপনাটা, মানে খামার ব্যবস্থাপনাটা, এটা তাকে সব সময় ওই কর্মচারীর উপরে নির্ভরশীল করলে হবে না। তাকে এই ব্যবস্থাপনা কোনটার পর কোনটা কি করতে হবে, এটা কিন্তু তাকে নিজেই করতে হবে। সে যদি নিজে না করতে পারে, তার ভাই বা শালাকে দিয়ে বা ওয়াইফকে দিয়ে হবে না, লেবার দিয়ে হবে না। যতই বলেন আপনি বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোক দিয়েও আপনি 100% এক করতে পারবেন না। গরুকে ওকে যত ভালোবাসা দিবেন, ও আপনাকে বেনিফিট দিবে, কিন্তু ভালোবাসাও দিবেন না, ওকে ওর কাছ থেকে আপনি বেনিফিট পাবেন না। আচ্ছা আচ্ছা, যে কেউ খামার করুক, খামার করলে এই খামার থেকে বছর 5 বছরের আগে বা 4 বছরের আগে ওখান থেকে বেনিফিট বার করে যে খাবে, এটা যদি সে মনে করে, তাহলে কিন্তু সে খামার করতে পারবে না, ভুল করবে। 5 বছর পরে সে ওখান থেকে টাকা রিটার্ন করবে, তার সমস্যা নাই, কিন্তু 5 বছর পর্যন্ত ওখান থেকে যে প্রোডাকশনটা আসবে, দুধ আসবে, এটা যেন ওখানেই থাকে। যারা হয়তো বেকার আছে, যারা আসতে চাচ্ছে এই খামার করার জন্য, তার যাদের ইচ্ছুক, আমি তাদেরকে বলবো আপনারা খামার করতে পারেন। এটা একটা ভালো, এটা যেমন আপনার লাভজনক একটা ব্যবসা আছে, তারপরে আপনার হালাল ব্যবসা।
একদম খাদিয়া 100% হালাল এক ব্যবসা। এরা আসলে আপনি এরা যুব সমাজের জন্য, যারা বেকার তাদের জন্য তারা করতে পারে। তবে তাদের কাছে আমি এটা বলবো যে তারা যেন একবারে বেশি দুধালা গাভী নিয়ে না করে। শুরুটা অল্প থেকে, শুরুটা অল্প, যেমন 2টা বা 3টা গরু নিয়ে সে শুরু করে। সাধারণ একটা প্রশিক্ষণ তাকে নিতেই হবে এই খামারের উপর। যদি প্রশিক্ষণ যদি না থাকে তাহলে আপনি এই সেক্টরে আসে আপনি করতে পারবেন না। আপনি সেটা হচ্ছে যুব উন্নয়ন থেকে হোক আর পশু হসপিটাল থেকে হোক, যেভাবে হোক ওনাকে একটা ছোটখাটো একটা প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। মানে আপনার যে শেডটা, আপনি এই জায়গাটা প্রশস্ত কতটুকু রাখছেন? এই জায়গাটাই আপনার এই পাশ, এখান থেকে আপনার এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমার এটা আছে 9 ফিট। আচ্ছা, 9 ফিট। আর তারপরে এই যে ড্রেনটা দেখছি, সেই ড্রেনটা হয় এই যে আপনার ড্রেনটা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি। হ্যাঁ। তারপরে এটা আমি এখান থেকে এটা আপনার 1.5 ফিট আছে। আচ্ছা, তারপর আপনি এখানে যে এই যে রড দিয়ে ঘিরে এইটা আপনি করলেন, পাইপটা দিয়ে আর কি, সরি, দিয়ে বালি দিলেন, এটা কত ফিট আছে? এটা আমার 6 ফিট আছে। আচ্ছা, এটা কেন করলেন? এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে এই যে এইদিকে আমার আছে, প্রস্থে আছে আপনার 4.5 ফিট। আচ্ছা, এইদিকে আছে 6 ফিট। আচ্ছা, একটা বড় গাভীগুলা যখন আমার এখানে শুবে, শোয়ার পরে এটা তো বালু মাটি, আপনার যদি কংক্রিট এইগুলা গাভী যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, এই গাভীগুলা 1000-এর উপরে তাদের ওয়েট থাকে। আচ্ছা, 1400-1500 কেজি ওজন থাকে। আচ্ছা, এই গাভীটা প্রেগনেন্ট অবস্থায় যদি ওই কংক্রিটের উপর ওঠা বসা করে, তাদের খুবই কষ্ট হয়। আমরা বুঝি না, আমরা বুঝি কষ্ট হয়, কিন্তু এই বালু যদি থাকে এখানে উঠা বসা করতে তাদের খুবই সহজ করে, এবং তাদের গিটাতে কোনো রকমের ব্যথা হয় না, আঘাত পায় না। আর আঘাত যদি না পাই, ওই গরুটা মিনিমাম সে দুধ বেশি দিবে। তার মানে তার প্রোডাকশনটা বেশি দিবে। হ্যাঁ, এই হাতে যদি ব্যথা থাকে, ওই যে গরুটা যদি 20 লিটার দেয়, ওর 2 লিটার দুধ কমবে। আচ্ছা, এর আছে এই জন্য। আর এই গরু গাভীটা যদি এখানে যখন ঢুকবে বা বসবে, এখানে বসলে আর পিছনটা ঠিক এই জায়গাতে চলে আসবে। আচ্ছা, তার মানে বুঝছি, আমরা জানি গাভীর জন্য যে জায়গাটা লাগে সেগুলো 4 ফিট বাই 6 ফিট। এই কারণে এটা 6 ফিট, আর এই পাশে 4 ফিট বা 4 ফিট দিয়েছিলেন। আর যদি পেশাব পায়খানা করে, এই পায়খানাটা পেশাবটা সম্পূর্ণ বাইরে আসে। আচ্ছা, তার মানে এই যে বালির মধ্যে পড়বে না, মাটির মধ্যে পড়বে না। আমরা একটু মাটিটা একটু দেখতে চাই, বালিটা একটু দেখতে চাই। তার মানে ও এমন ভাবে এটা করা আছে যাতে করে একটা গাভী যদি শুয়ে থেকেও পায়খানা করে বা দাঁড়ায় থেকেও পায়খানা করে, প্রস্রাব করে, সেটা একদম বাইরে যাবে, আপনার ড্রেনের দিকে যাবে। এটা আপনার এই বালির মধ্যে পড়বে না, বালির মধ্যে পড়বে না। সেটা দেখছি। আসলে উপরে হাইটটা এত কেন বেশি দিলেন, এই মাঝখানটা ফোকা কেন রাখলেন, এবং এই যে সিস্টেমটা আপনার এই যে পানি দেওয়ার যে সিস্টেমটা দেখলাম প্রথমে এসে, এটা কেন করলেন আপনি? আমি হাইটটা উঁচা এত করার কারণ হচ্ছে যে উপরের যে টিনের হিটটা, এটা যেন আমার নিচে যেন গরুর গায়ে যেন না লাগে, এই কারণে আমি হিটটা বেশি করা। এই জন্য আমি উপরে 30 ফিটের মতো করেছি। আর এই যে ভেন্টিলেশন আমরা টিন দিয়ে যেটা করা আছে, এটা উপরে একটা ওই উপরে যে গ্যাসটা, গরম গ্যাস যেন ওখানে জমা না থাকে, ওই বাতাস ওই ভেন্টিলেশন দিয়ে বাতাস পাস হবে এবং বাতাসটা বের হয়ে যাবে। এই কারণে এই ভেন্টিলেশন করার জন্য। আচ্ছা, তারপর একটা যে দেখতেছি যে এই যে আপনার যেখান থেকে সুইচ দিলে প্রথমে এসে দেখলাম পানি বের হচ্ছে, এদিকে একটা ফোয়ারা সিস্টেম করা আছে। আমার এই যে ফ্যান করছি, আমি অ্যাডজাস্ট ফ্যানগুলা দিচ্ছি এখানে। এই ফ্যানগুলা আমরা সাধারণত আমরা ফ্যান দিই হচ্ছে আপনার সিলিং ফ্যান দিলে হয় কি, উপরে যে সিলিং এর যে তাপটা, এটা কিন্তু কানের নিচে নামায়। নিচে নামালে গরু গায়ে গরম হয়ে যায়, গ্যাসটা তো থাকলেই তো গরম হয়ে গেল। আর এই দিকে এইভাবে যদি আমি বাতাস দেই, তাহলে উপরে গ্যাসটা আসার সম্ভাবনা থাকে না, বাতাসটা উপরে চলে যায়, গরম বাতাসটা। এই জন্য এইভাবে যাওয়া। আর তারপরে আমার যে খোলামেলা অবস্থায় আছে আমার খামারটা, তারপরেও যদি আমি দেখি আমার গরু হাঁপাচ্ছে, তখন কিন্তু আমি আমার ফোয়ারা আমি ছেড়ে দিই। এটা 10 মিনিট চালু যদি করি, আমার গরু সব শেষ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তো আপনার সঙ্গে অনেকক্ষণ থেকে অনেক কথা বললাম, আপনাকে বিরক্ত করলাম। যদি আপনার এই প্রতিবেদন দেখে কোনো যুব সমাজ, আমার যুব ভাই বা যুব নারী যদি উপকৃত হয়, তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং যুবকথার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমার এটা শুনে তাদেরও ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যদি
বিজ্ঞানকে বা প্রযুক্তিকে এই খামারে ব্যবহার না করেন, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে এই খামার কখনো টিকে থাকবে না। এই খামার টিকাতে হলে বিজ্ঞান বা প্রযুক্তি বা তথ্য, নতুন নতুন তথ্য দ্বারা নিজেকে সমৃদ্ধ করতে হবে, এবং সেই তথ্য বা প্রযুক্তি এই খামারে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু একটা টেকসই কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, একটা ভালো খামারি হওয়া যায় বা একটা ভালো খামার গড়ে উঠতে পারে, যেটা হয়ে যেতে পারে একটা টেকসই কর্মসংস্থান। আর এই টেকসই কর্মসংস্থানই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, যুবকথার সঙ্গে থাকবেন।